আমন্ত্রণ জানাচ্ছি এডিটর জয়েজে আমার কথা শুনবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আজকের দিন শেষ হলে প্রচারণা 3 দিন শেষ হয়ে যাবে। আমরা জানি যে 21 তারিখে প্রতীক বরাদ্দ হয়েছে এবং সেদিন মধ্যরাতের পর থেকেই আসলে নির্বাচনের যে প্রচারণা সেটি প্রার্থীরা শুরু করে দিয়েছেন। 1900-র বেশি প্রার্থী এবার অংশ নিচ্ছে নির্বাচনে। 300 আসনের নির্বাচন, সেই নির্বাচনের দুটি বৃহৎ জোট এখন পর্যন্ত এই জোটের প্রার্থীদের কি সামনে আনা হচ্ছে। একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে জোট হয়েছে, আরেকটি জোট হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটি জোট হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে প্রার্থীরা বিভিন্ন এলাকায় চলে গেছেন এবং তারা তাদের জন্য মানুষের কাছে তাদের দলের ইস্তেহার এবং তাদের কথা, তারা কেন জনসেবা করতে চান সেগুলো বিস্তারিত তুলে ধরছেন। লক্ষণীয় বিষয় হচ্ছে এবারের নির্বাচনের যে অবস্থা প্রথম দুদিন যা দেখলাম এবং আজকে যে দিনটা যাচ্ছে তাতে যা দেখা যাচ্ছে যেন একটি গানের লাইন মনে পড়ে যায়, আজ দুজনার দুটি পথ গেছে ব্যাকি। দুটি পথ আজ সমান্তরাল আর নেই। যেহেতু এখন দেশে আওয়ামী লীগ নেই, খুব স্বাভাবিকভাবে এই দুটি দলের নাম এখন সবার আগে চলে আসবে। কেউ কি কখনো স্বাধীনতা পরবর্তী সময়কালের পর থেকে আজ পর্যন্ত এই দুটি দলের যখন থেকে কার্যক্রম শুরু হয়েছে তারপর এই আমি যদি 24 সালের 5 আগস্টের পর্যন্ত বলি, কখনো কেউ ভেবেছে দুটি দল কেউ পরস্পর বিরোধী কথা বলবে, কেউ কাউকে আক্রমণাত্মক কথা বলবে? এটি ভাবাই যেত না। এবং এটি সত্য, অবশ্যই সত্য। বাংলাদেশ জামাত ইসলামের আজকের যে অবস্থান, শেখ হাসিনা সরকারের সময় দীর্ঘ পথ সময় তাদের কার্যক্রম করতে পারতো না। তারা বিভিন্নভাবে তাদের নেতারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে ফাঁসিতে গেছে, কেউ যাবজ্জীবনে গেছে। তাদের রাজনৈতিক জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি তারা সমর্থন দিয়ে গেছে। নির্বাচন এমন একটি জিনিস, অতীতে কে কি করেছে বা ভবিষ্যতে কে কি করবে সেটি কেউ বিবেচনায় রাখে না। নির্বাচন হচ্ছে ক্ষমতায় যেতে যতটুকু প্রচারণা দরকার তার চেয়ে অতিরঞ্জিত করতেই হবে। মানুষের মনে বিশ্বাস ধরাতে হবে তার আদর্শের কথা, তার পন্থার কথা। আমরা এবার নির্বাচনে কতগুলো খুব কি বলবো যে কিছু শব্দ, কিছু টার্ম, কিছু ন্যারেটিভ দেখতে পাচ্ছি। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সিলেটের অঞ্চলের যখন নির্বাচনী প্রচারণা গেলেন, তিনি কিন্তু প্রথম দিন থেকেই খুবই ঝাঁঝালো, খুবই তার দলের তার প্রার্থীদের নির্বাচনে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এবং তিনি কিন্তু একটি শব্দ খুব গুপ্ত এটি বলতে তিনি বুঝিয়ে দিয়েছেন। ঠিক পরের দিন জামাত ইসলামের যে প্রচারণাগুলো, সেখান থেকে আসলো কুহু কুহু বসন্তের কোকিলকে কেউ ডাকছে, কেউ বলছে বিএনপির প্রচারণা সবাই আসছে যে আপনাদেরকে আর মানুষ নতুন করে কি দেখবে, আপনারা বলছেন একবার আমাদের দেখুন, কি দেখবে, আপনাদেরকে তো 71 সালে মানুষ দেখেছে। বিএনপি নেতাদের প্রচারণার ভাষা হচ্ছে এরকম যে আপনাদেরকে তো 71 সালে মানুষ দেখেছে, আপনারা এদেশের স্বাধীনতা চাননি, আপনাদের কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, হত্যার শিকার হয়েছে, মা বোনরা ধর্ষিত হয়েছে। অন্যদিকে বিএনপির বিরুদ্ধে যখন জামাত ইসলামী ঠিক এই কথাগুলো সদুত্তর কখনোই দিতে পারছে না, কিন্তু তারা একটা নতুন ন্যারেটিভ তারাও তৈরি করেছে যে ভারতের কাছে নিজেদের সঁপে দিয়ে বা ভারতের সাথে আপোষ করে তারা এই দেশে ক্ষমতায় আসতে চায়। সেই আবার আমরা যেটা দেখি নির্বাচন আসতে যে ভারত বিরোধী যেটা একটা খুবই জনপ্রিয়, যেহেতু আমাদের এখানে ভারতের সাম্প্রতিক সময় বেশ কিছু কার্যক্রম আমাদের দেশের মানুষের কাছে ভালো না লাগার মতোই কাজ করেছে ভারত, এবং ভারত অন্যায্যভাবে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিচ্ছে। ঠিক জামাত ইসলাম সেই বিষয়টি মানুষের কাছে এখন তুলে ধরেছেন, মানে বিএনপিকে এক ধরনের ভারতপন্থী বলে বিএনপিকে জামাত ইসলাম সেদিকে ঠেলে দিচ্ছে এবং তারা তাদের ভোট বাক্সে ভোট ক্যাশ করার চেষ্টা করছে। আমি যদি বলি যে এই দুদিনের নির্বাচনী যতগুলো জনসভা আমরা দেখলাম, তাতে আমরা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে যদি বলি, খুব নিরপেক্ষ দৃষ্টিতে আমরা যদি বলি,
তাহলে 26-এর নির্বাচনের প্রথম দিন থেকে, প্রথম নির্বাচনী প্রচারণার প্রথম সেকেন্ড থেকে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামের জোটের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। কোন দিক থেকে এগিয়ে আছে? ভোটের কথা বলছি না, প্রচারণায়, মানুষ, জনসভায় মানুষের জনউপস্থিতির কথা। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, তারেক রহমান সিলেটের জনসভার পরে সেদিনই রাতে যেগুলো জনসভা তিনি কিশোরগঞ্জে করেছেন, নরসিংদীতে করেছেন, মানে 7টা জেলায় জনসভা তিনি যেভাবে যান, ভোর রাত পর্যন্ত মানুষের, লক্ষাধিক মানুষের জনসমাবেশ, এবং মানুষ অপেক্ষা করছে এই প্রচন্ড শীতের রাতে। এই প্রচন্ড শীতের রাতে তারা তাদের নেতাকে এক নজর দেখার জন্য, নেতার বক্তব্য শোনার জন্য দাঁড়িয়েছিলেন, এবং নেতার বক্তব্য শেষ করে তারা ঘরে ফিরেছেন। এটি কিন্তু এবার একটা লক্ষণীয় বিষয়। পক্ষান্তরে আমরা জামাত ইসলামের যে জনসভা আমরা দেখলাম, পঞ্চগড় এনসিপির নেতা সার্জিস আলমের যে জনসভা দিয়ে জামাত ইসলামের আমিরে জামাত তিনি যেখান থেকে শুরু করলেন, সেখানেও আমরা দেখেছি জনসমাবেশ আছে, জনতা আছে, কিন্তু যখন আমরা ড্রোন শট দেখলাম, সেখানে দেখলাম প্রথম দিনের তুলনায় যে শোডাউনটা মানে হওয়া দরকার ছিল, সেই শোডাউনটা হয়তো কাঙ্ক্ষিতভাবে হয়নি। কেউ কেউ বলছেন যেহেতু পঞ্চগড়ের পরেই পার্শ্ববর্তী জেলায় আরেকটা জনসমাবেশ ছিল, সে কারণেই আসলে পরপর দুটা পাশাপাশি জেলায় জনসমাবেশ হওয়ার কারণে কেউ একটি জেলায় গেছে, আরেকটি জেলায় গেছে, এই কারণে হতে পারে সেটা। কিন্তু আমি বলছি, নির্বাচন এমন একটি জিনিস, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। কারণ মানুষ দেখে কার পাল্লাটা ভারী হচ্ছে, কার মিছিলের লেজটা সবচেয়ে বেশি লম্বা হচ্ছে। তো এরকম ভাবে যখন হচ্ছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, কিন্তু আমরা একটা জিনিস এখনই দেখলাম, জানি না সামনের দিনগুলোতে কি হবে, বেশ ঝাঁঝালো, বেশ শীতের এই আমেজ ভেঙে দুই পক্ষই বেশ, এক পক্ষ আরেক পক্ষকে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না, একটু আক্রমণাত্মক হচ্ছেন। এবং আমি তো বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ তাদের সজোরে, তাদের সর্বশক্তি দিয়ে তারা প্রচারণা করছে, তাদের নির্বাচনী প্রচারণার কৌশল চমৎকার ভাবে রেখেছে। এবং এবার নির্বাচনী সভাগুলোতে একটা নতুন বিষয় দেখা গেল, যেটা আমরা সিলেট থেকে দেখলাম, প্রত্যেকটি জনসভাতে তারেক রহমান চমকে দিচ্ছেন। তিনি সাধারণ জনগণের মধ্য থেকে, নেতাকর্মীদের মধ্য থেকে তিনি জনতার প্রতিনিধি হিসেবে কাউকে মঞ্চে তুলে আনছেন। এবং অবাক করে না, আমরা আসলে অতীতে কি দেখেছি যে কাউকে কোনো সভা, দলের প্রধান তার চেয়ারটা বা আসনটা ছেড়ে দিয়ে তিনি বলছেন, এই আপনি আসেন, আপনি ওখানে বসবেন। মানে আমি দেখিনি, মানে এভাবে কেউ কাউকে বলেন। এবং এটা অবশ্যই উপস্থিত মানুষের মধ্যে, উপস্থিত যারা, অনেকে কিন্তু যারা যায় তারা যে সবাই ভোট দিতে আসে তা না, তারা কিন্তু কথা শুনতে আসে। আমার ধারণা যারা এই নিরপেক্ষ মানুষগুলো আসে, তাদেরকে কিন্তু তারেক জিয়া তাদের মন জিতে চলেছেন। এবং এটা বলাই যায় যে এই যে সাধারণ নেতা কর্মী বা সাধারণ মানুষকে তিনি ডেকে ডেকে মঞ্চে আনছেন। গতকালকে আমরা যে ঢাকায় যে জনসভাতে দেখলাম, সেখানে দেখলাম যে তিনি ভ্যান চালক এবং শিক্ষার্থী এবং গৃহিণী, 3 পেশার মানুষকে তিনি মঞ্চে ডেকে এনেছেন এবং তিনি তার পাশে বসাচ্ছেন। যে দলের নেতা নির্বাচিত, যে দল নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যখন তার আসনে কাউকে বসাচ্ছেন, এটা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু আর বেশি কিছু চাওয়া থাকে না, তো অনেক বড় চাওয়া। তিনি তাদের কাছে সমস্যার কথাগুলো শুনছেন। আমরা এটা একটা নতুনত্ব দেখলাম। আমরা একই সাথে দেখছি জামাতে আমিরে জামাত তিনি এবার প্রতিনিধিদের কাছে তার দলের বা 10 দলীয় জোটের যে যাদেরকে এমপি আসনের জন্য ওই অঞ্চলের প্রার্থী চিন্তা করেছেন, প্রতিনিধি করেছেন, তাদের হাতে যেভাবে তাদের প্রতীক তুলে দেওয়ার সময় তিনি যেভাবে চমৎকার সুন্দর করে বিশেষণে কথা বলছেন এবং প্রত্যেকটি মানুষকে তিনি বলছেন, একটা কথা বারবার বলছেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা লাল চোখকে ভয় পাই না। আমিরে জামাত বলছেন, আমরা কারো লাল চোখকে ভয় পাই না, কিন্তু আমরা বন্ধুত্বের চোখকে সমাদর করি। আমিরে জামাত বলছেন আরো একটি কথা, যে আমরা কারো উপরে খবরদারি করব না, কিন্তু কাউকে এই 56,000 বর্গ মাইলের এই দেশে কাউকে খবরদারিত্ব করতে দিব না। এবং আমিরে জামাত বরাবরই যে কথাটা বলছেন, ইনসাফের কথা বলছেন, চাঁদাবাজ হতে দিবেন না, চাঁদাবাজি করতে দিবেন না, জুলুমের শিকার হতে দিবেন না। এবং জামাত ইসলামের তারা যে দাবিটা করেন সব সময়, যে তারা সৎ,
দুর্নীতি করবে না এমন মানুষ, চাঁদাবাজি করবে না এমন মানুষকে তারা সংসদে নিয়ে আসার জন্য তারা কাজ করছেন। তারা তাদের এই দিকগুলো জোরে সোরে তুলে ধরছেন। আমরা গত দুদিনের যেটা দেখলাম, নির্বাচনী জনসভা শেষ হলো, 3 দিনটাও শেষ হচ্ছে। সেইখানে আবার জাতীয় পার্টির কথা যদি বলি, জাতীয় পার্টির খুব বড় ধরনের কিছু দেখিনি, কিন্তু আমরা যেটা দেখেছি, জিএম কাদের প্রথম দিন রংপুরে গিয়ে তিনি বেশ ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই রংপুর থেকে আমাকে নির্বাচন করতে দিবে না, এই এত বড় কথা বলে কি করে। তিনি বলেছেন এটা আমার রংপুর, এই রংপুরের মানুষ আমি। এবং তিনি বলেছেন হ্যাঁ ভোট দিলে দেশ থাকবে না। তিনি হ্যাঁ ভোটের বিপক্ষে, না ভোটের দেওয়ার জন্য তিনি কথা বলছেন। আমরা দেখেছি জাতীয় পার্টির যে মহাসচিব, তিনি তার নির্বাচনী এলাকায় সমাবেশ করছেন, কথা বলছেন। কিন্তু একটা নির্বাচনী সমাবেশের কথা আরেকটু না বললেই নয়। মির্জা ফখরুল আলমগীর তিনি হঠাৎ করে গণমাধ্যমের শিরোনাম হয়ে গেছেন। তিনি বলেছেন হাসিনা আপাত চলে গেছে, পালাইছে, তিনি বিদেশে থেকে নেতাকর্মীগুলোকে দেশে রেখে গেছে, বিপদে ফেলছে। তিনি হঠাৎ করে খুব সজোরে উচ্চকিত কণ্ঠে বলেছেন যে যারা অন্যায় করেননি, আওয়ামী লীগের ভাই বোনেরা, তাদেরকে আমি কোনো শাস্তি পেতে দেব না। এবং এই যে আওয়ামী লীগের, এইটাকে এক ধরনের বলে নির্বাচনী কৌশল, আওয়ামী লীগের ভোটকে কিন্তু নেয়ার একটা কৌশল। কারণ একই সাথে যে সমস্ত আওয়ামী লীগের নিরীহ বা যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বা তারা সাধারণ কর্মী, তারা এক ধরনের আতঙ্কে আছে, এটা তো খুব স্বাভাবিক। একে তো হচ্ছে একটা তাদের আওয়ামী লীগের পরিচয় পেলেই তাদেরকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে থানা পুলিশে দেয়া হয়, আবার অনেক সময় পুলিশ ধরে নিয়ে যায়, আবার মামলা বাণিজ্য হয়। এটা তো এক ধরনের একটা চিত্র রয়েছেই। সেই চিত্রটা থেকেই মির্জা ফখরুল আলমগীর একটা অভয় দিলেন, তিনি সাহস দিলেন। নিশ্চয়ই অঞ্চলের মানুষের পাশাপাশি সারা দেশে এই মেসেজটা ইতিমধ্যে চলে গেছে। আওয়ামী লীগের ভোটাররা এক ধরনের কিছুটা হলেও হয়তো স্বস্তি বোধ করবে। কি হবে ভবিষ্যতে সেটা জানা যায় না। অন্যদিকে জামাতে ইসলামের জেনারেল সেক্রেটারি গোলাম পরোয়ার হঠাৎ করে, যেহেতু তাদেরকে রাজাকার বলা হচ্ছে, তাদেরকে বারবার নির্বাচনী সমাবেশে বলা হচ্ছে 71-এ রাজাকার, 71-এ তারা স্বাধীনতা অপরাধী, যুদ্ধ অপরাধী, নানাভাবে তাদেরকে এখন নির্বাচনের মাঠে গালমন্দ করা হচ্ছে। সে কারণে তিনি বলেছেন, হঠাৎ করে তিনি শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন তিনি এই বিষয়টি সমাধান করে দিয়ে গেছেন, তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে গেছেন, ফলে এখন আর সেই বিষয়টি নাই। এবং এটিও বলে এক ধরনের আওয়ামী লীগের ভোটারদের তিনি তারা দৃষ্টি আকর্ষণ করতে পারছেন। আপনারা যদি খেয়াল করে থাকেন, ইতিমধ্যে যে ব্রাহ্মণবাড়িয়া এবারে যতগুলো নির্বাচন হবে, কতগুলো মানুষের মানে চোখ থাকবে যাদের উপরে, তার মধ্যে একটা ব্রাহ্মণবাড়িয়া সরাইলের যে আসনটি, যেখানে রুমিন ফারহানা যেখানে স্বতন্ত্র নির্বাচন করছেন, সেখানে জমিয়তে ইসলামের বিএনপি জাতীয়তাবাদী দল থেকে যে নির্বাচন করছেন, তিনি কিন্তু হঠাৎ করে তার নির্বাচনী সভায় শেখ হাসিনার প্রশংসা করে ফেলেছেন। এবং অনেক এইটা করছেন কেন? শুধুমাত্র আওয়ামী লীগের ভোট টানার জন্য। এটা একটা নির্বাচনী কৌশল। কিন্তু আমরা এবার একটু টিআইবির দিকে একটু লক্ষ্য রাখি। টিআইবি সর্বশেষ যেটি তাদের পর্যবেক্ষণ দিয়েছে, যে এবারের নির্বাচনে প্রায় 59.এরও বেশি পার্সেন্টেজ লোক এবার নির্বাচনে, জাতীয় সংসদ আসনে নির্বাচন করছে। এবং যারা ঋণ খেলাপি, যাদের বিরুদ্ধে অনেক বড় বড় অভিযোগ রয়েছে, এটি নিশ্চয়ই আমাদের জন্য সুখকর নয়। আমরা নিশ্চয়ই আগামী দিনে চেষ্টা করব, চিন্তা করব যে আমাদের যারা নির্বাচনী দলগুলো, রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা ঋণ খেলাপিদের ব্যাপারে তারা আরো সজাগ থাকবে। ঋণ খেলাপিরা যেন মনোনয়ন না পায়, এদিকে তারা জোরালো দৃষ্টি দেবেন, এতটুকু প্রত্যাশা আমরা করতেই পারি।